হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 11-এ পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 3 বা 4 নম্বরের একটি প্রশ্ন, ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো। এই ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো এই প্রশ্নটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। দেখো, একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেম, ইক্তা প্রথা সম্পর্কে কি জানো। এটা 3 বা 4 নম্বরের প্রশ্ন। আর 8 নম্বরের প্রশ্ন যেটা রয়েছে এর সাথেই একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ইক্তা প্রথার বিবর্তন। তো সেক্ষেত্রেও কিন্তু ইক্তা ব্যবস্থা সম্পর্কে আগে আলোচনা করতে হবে এবং শেষে ইক্তা প্রথার যে বিবর্তন অর্থাৎ কোন সুলতানের সময় কি কি চেঞ্জ আসে, কি কি পরিবর্তন আসে, সেগুলো কিন্তু পরপর লিখতে হবে। তাই এরই আরেকটা অংশ রয়েছে ইক্তা প্রথার বিবর্তন। তা যাই হোক, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। এখন আমরা দেখে নিই যে ইক্তা প্রথাটা কি। দেখো, সুলতানি যুগে অর্থাৎ যে সুলতানি বংশ কুতুবউদ্দিন আইবক 1206 সালে দিল্লিতে প্রতিষ্ঠা করেছিলেন তাকে আমরা বলি সুলতানি বংশ। 1206 সালে এটা তৈরি হয় এবং 1526 সালে এর পতন ঘটে বাবরের হাত ধরে পানিপথের প্রথম যুদ্ধের ভিতর দিয়ে। প্রায় 320 বছর এই সুলতানি সাম্রাজ্য টিকে ছিল এবং অনেক সুলতান একের পর এক কিন্তু ক্ষমতা এসেছেন। যেমন এখানে কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া, বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, এরকম একাধিক, এরপর লোদি বংশ, সৈয়দ বংশ, এইসব ক্ষমতায় পরপর এসেছেন। 320 বছর। এই 320 বছরে সুলতানি যুগে রাজস্ব যে আদায় করা হতো, জমি থেকে যে রাজস্ব আদায় করা হতো যে পদ্ধতির ভিতর দিয়ে, সেই পদ্ধতির নাম কিন্তু ইক্তা প্রথা। অর্থাৎ ইক্তা প্রথার ভিতর দিয়ে রাজস্ব আদায় করা হতো। আবার সুলতানি যুগে যে প্রাদেশিক শাসন ছিল, মানে একটা কেন্দ্রীয় সরকার দিল্লিতে আর বিভিন্ন প্রদেশ ছিল, এই এক একটা প্রদেশের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটা অভিনব পদ্ধতি ছিল এই ইক্তা প্রথা। তা ভারতবর্ষে প্রায় ত্রয়োদশ শতকে প্রথম ইলতুৎমিশ এই ইক্তা প্রথা চালু করেন। কিন্তু ভারতে প্রথম এই ইক্তা প্রথা ইলতুৎমিশ চালু করেন 1300 খ্রিস্টাব্দে। কিন্তু তার আগে ত্রয়োদশ শতকে 1220 নাগাদ তিনি করেছিলেন ইলতুৎমিশ। কিন্তু তার আগেও আমরা ইক্তা প্রথার যে মানে হদিশ পাই পৃথিবীর ইতিহাসে। যেমন এখানে কে এম আশরাফ বলে একজন ঐতিহাসিক, তিনি বলছেন যে আরব দেশে যে খলিফা ছিলেন, খলিফা মুস্তাদি, এই খলিফা মুক্তাদি, তিনি প্রথম সমগ্র পৃথিবীতে এই ইক্তা প্রথা প্রথম চালু করেন। কে চালু করেছিলেন? খলিফা মুক্তাদি। খলিফাটাকে ইসলাম ধর্মের ধর্মগুরু, অর্থাৎ হযরত মুহাম্মদ মারা যাওয়ার পর ইসলাম ধর্ম কে পরিচালনা করবে? একজন ধর্মগুরু নিয়োগ করা হয়। এক্ষেত্রে তার প্রথম যে 4 জন সঙ্গী ছিল, আবু উসমান, আলী আর বকর, এনারা পরপর খলিফা হন। এরপরে অনেক দিন এই খলিফা তন্ত্র চলে, প্রায় 1500 বছর। তা খলিফা মুক্তাদি তিনি প্রথম এই ইক্তা প্রথা চালু করেন, এমনটাই বলছেন ঐতিহাসিক কে এম আশরাফ। তবে ইক্তা কথাটার মানে কি? ইক্তা কথার মানে হচ্ছে একটি অংশ, একটা নির্দিষ্ট একটা জমির অংশ বা একটা ছোট একটা অংশকে আমরা বলি ইক্তা। ইক্তা কথার মানে হচ্ছে একটি অংশ। তা যাই হোক, এই খলিফা মুক্তাদি তিনি প্রথম চালু করেন এই ইক্তা ব্যবস্থা। এরপরে আমরা একাদশ শতকে সেলজুক তুর্কি, অর্থাৎ তুর্কিদের একটা অংশ ছিল সেলজুক তুর্কি। এই সেলজুক একজন তুর্কি ঐতিহাসিক যার নাম ছিল নিজাম উল তুসি। এই নিজামুল তুসি তিনি একটা গ্রন্থ লিখেছিলেন সিয়াসত নামা। এই সিয়াসত নামা গ্রন্থ থেকেও আমরা ইক্তা প্রথা প্রবর্তনের কথা জানতে পারি একাদশ শতকে। এরপর ত্রয়োদশ শতকে ভারতবর্ষে সুলতানি শাসনকালে ইলতুৎমিশ ইক্তা প্রথা প্রচলন করেন। তাহলে প্রথম ইক্তা প্রথা প্রবর্তন করেছিলেন খলিফা মুক্তাদি। তারপরে একাদশ শতকে এই সিয়াসত নামা গ্রন্থ থেকে, নিজামুল তুসির বিবরণ থেকে আমরা ইক্তা প্রথা সম্পর্কে জানতে পারি। আর ত্রয়োদশ শতকে ভারতবর্ষের প্রেক্ষাপটে প্রথম চালু করেন ইলতুৎমিশ। তো এই ছিল ইক্তা প্রথা। এখন এই ইক্তা প্রথা কেন চালু করতে হলো, এর উদ্দেশ্যটা কি, কোন বিষয়কে সামনে রেখে ইক্তা প্রথা চালু করতে হলো, অর্থাৎ এর উদ্দেশ্যটা কি রয়েছে? দেখো, এর উদ্দেশ্য রয়েছে, প্রথম যেটা উদ্দেশ্য, দেখো দিল্লিতে যখন সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় এবং সুলতানি শাসনকে শক্ত ভিত্তির উপরে স্থাপন করেন ইলতুৎমিশ, এবং ইলতুৎমিশ যখন ক্ষমতায় প্রতিষ্ঠিত হন তখন দেশের মধ্যে বিশৃঙ্খল অবস্থা ছিল। বিভিন্ন প্রাদেশিক সব শক্তিগুলো ছিল, রাজপুতরা, তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। বিভিন্ন অঞ্চলে অশান্তির আগুন জ্বলছিল।
এই সময় ইলতুৎমিশ তার অনুগামী যেসব আমির ওমরাহরা রয়েছে, আমির ওমরাহ মানে যেসব অভিজাতরা রয়েছে, যেসব ধনী ব্যক্তিরা, ক্ষমতাশালী ব্যক্তিরা তাকে ঘিরে রয়েছে, তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য বা তাদেরকে খুশি করার জন্য তিনি সাম্রাজ্যের সমস্ত জমিকে ছোট ছোট ভাগে ভাগ করে, অর্থাৎ ছোট ছোট অংশে ভাগ করে, অর্থাৎ ছোট ছোট ইক্তায় ভাগ করে এক একটা জমি এক একজন আমির ওমরাহের হাতে দায়িত্ব দেন সেই অঞ্চল থেকে রাজস্ব আদায় করার জন্য। তাহলে প্রথম উদ্দেশ্য ছিল যে এই আমির ওমরাহদেরকে সন্তুষ্ট রাখা, তাদেরকে খুশি করার জন্য সুলতান ইলতুৎমিশ সাম্রাজ্যের জমিগুলোকে ছোট ছোট ইক্তায় ভাগ করে তাদেরকে রাজস্ব আদায় করার দায়িত্ব দিয়েছিলেন। এছাড়া সুলতানি সাম্রাজ্য দিনকে দিন বৃদ্ধি পাচ্ছিল, তার আয়তন বেড়ে যাচ্ছিল, ফলে কেন্দ্রে বসে একটা দিল্লির মতো একটা জায়গায় বসে সমগ্র দেশ পরিচালনা করা, তখন তো যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত, তাই এত বড় একটা দেশকে পরিচালনা করা কিন্তু সম্ভব ছিল না। দূরবর্তী অঞ্চলগুলিতে রাজস্ব আদায় করা খুবই সমস্যা হয়ে দেখা দিয়েছিল। তাই সমস্ত অঞ্চল থেকে যাতে নিয়মিতভাবে রাজস্ব আদায় করা যায় তার জন্য সুলতান ইলতুৎমিশ এই ইক্তা ব্যবস্থা চালু করেন এবং এই ইক্তা যে সমস্ত ব্যক্তিকে দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে বলা হয় ইক্তাদার। ইক্তাদার বা মাক্তি বলা হয়, যা মাক্তি তাই ইক্তাদার। তাহলে যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি ইক্তাদারে পরিণত হচ্ছেন। তাহলে দুটো উদ্দেশ্য আমরা পেলাম, এক আমির ওমরাহদেরকে খুশি করা, আর দুই হচ্ছে সমগ্র সাম্রাজ্য থেকে সঠিকভাবে নিয়মিতভাবে রাজস্ব আদায় করার জন্য এই ইক্তা প্রথা চালু করা হয়। আচ্ছা, এর আগের যদি আমরা একটু দেখি, মানে প্রাচীন ভারতের কথা যদি দেখি, সুলতানি পিরিয়ডের আগে প্রাচীন ভারতে মৌর্য, গুপ্ত এই সমস্ত অংশে বা পাল সেন যুগে দেখবো যে ভারতবর্ষে কিন্তু সামন্ততন্ত্র রয়েছে, সামন্ত প্রথা অর্থাৎ জমিদারি প্রথা। সেটা কিভাবে গড়ে উঠেছিল? ভূমি দান করার ভিতর দিয়ে, অগ্রহার প্রথার ভিতর দিয়ে। প্রাচীনকালে রাজারা নিজেদের পূর্ণ সঞ্চয়ের জন্য তারা ব্রাহ্মণ বা পুরোহিত বা মন্দির বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে জমি দান করতেন, অনেক জমি, হয়তো 100 গ্রাম দান করে দিলেন কোনো ব্রাহ্মণকে। ওই ব্রাহ্মণ ওই 100 জমির মালিক হলেন, 100টি গ্রামের মালিক হলেন এবং ওই জমি তিনি কৃষকদের দিয়ে চাষ করাতেন এবং ওই অঞ্চলের সমস্ত আইন কানুন, শাসন, বিচার, প্রশাসন সবকিছুর হর্তাকর্তা হয়ে যান ওই ব্রাহ্মণ, এবং ওই ব্রাহ্মণ ওই অঞ্চলের একজন সামন্ত প্রভু অর্থাৎ জমির প্রভুতে পরিণত হন। হ্যাঁ, এইভাবে কিন্তু প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের উত্থান হয়েছিল। মুসলিম আগমনের আগে এই সামন্ততন্ত্রই ছিল এবং সামন্ত প্রভুরা খুবই শক্তিশালী ছিলেন। গুপ্ত সাম্রাজ্যের পতনের পিছনে এই সামন্ততন্ত্র একটা বড় ভূমিকা নিয়েছিল। প্রাচীন ভারতে কিন্তু কেন্দ্রীয় শক্তি শেষের দিকে ছিল না, কারণ কেন্দ্রীয় শক্তি যে ক্ষমতা সেগুলো কুক্ষিগত করে নিয়েছিল এই আঞ্চলিক সামন্ত প্রভুরা। এই কারণে যখন সুলতানি সাম্রাজ্য পরবর্তীকালে যখন বিস্তার লাভ করে তখন এই সামন্ত প্রভুদের ধ্বংস করা প্রয়োজন ছিল, এবং সেই ধ্বংসটা কিভাবে হলো? এই ইক্তা প্রথা প্রবর্তন করার ভিতর দিয়ে। তাহলে তিনটি উদ্দেশ্য পেলাম, এক আমির ওমরাহদেরকে খুশি করা, দুই সাম্রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রাজস্ব আদায় করা নিয়মিতভাবে, আর তিন পূর্বে প্রচলিত যে সামন্ততন্ত্র তার ধ্বংস সাধন করা। এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে ইলতুৎমিশ ইক্তা প্রথা প্রবর্তন করেন। এবার আসি যে ইক্তা প্রথার বৈশিষ্ট্যটা কি। দেখো, ইক্তা প্রথা মানে ইক্তা যাকে দেওয়া হয়, যে জমির দায়িত্ব যাকে দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে মাক্তি বা ইক্তাদার। এটা তার প্রথম বৈশিষ্ট্য। এরপরে কি হচ্ছে না, এই ইক্তা প্রথার ভিতর দিয়ে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে নিয়মিতভাবে রাজস্ব আদায় করা সম্ভব হচ্ছে বা আদায় করা হয়। এছাড়া ইক্তাদাররা যে অঞ্চলের জমি লাভ করতেন সেই অঞ্চলের যারা সাধারণ মানুষ, যারা কৃষক প্রজা, তাদের কিন্তু জীবন সম্পত্তি পরিবারের উপরে ইক্তাদারদের কোনো নিয়ন্ত্রণ ছিল না, কোনো প্রভাবই ছিল না। তারা শুধুমাত্র রাজস্বটাই আদায় করতেন, কিন্তু সেই অঞ্চলের যে মানুষ, সেই মানুষের উপরে, সাধারণ মানুষের উপর তারা কোনো রকম খবরদারি করতে পারতেন না, তাদের জীবনের উপরে, পরিবারের উপরে কোনো রকম হস্তক্ষেপ করতে পারতেন না। ইক্তাদারদের কাজ ছিল শুধুমাত্র রাজস্ব আদায় করে নিজের খরচ মেটানো এবং বাকি অংশ সুলতানের রাজ কোষাগারে পাঠিয়ে দেওয়া। এটা একটা বৈশিষ্ট্য ছিল। আরেকটা বৈশিষ্ট্য ছিল এই যে এই ইক্তাদারদের সেনাবাহিনী রাখতে হতো, কারণ ওই ইক্তা অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ইক্তাদারদেরকে সেনাবাহিনী তৈরি করতে হতো। এছাড়া যুদ্ধের সময় বা বিপদের সময় এই ইক্তাদাররা
তার এই সেনাবাহিনী সুলতানকে দিয়ে সাহায্য করতেন। এটা একটা বাধ্যতামূলক কর্তব্য ছিল। তাহলে ইকতাদারের কাজ কি? কোনো একটা নির্দিষ্ট অঞ্চল থেকে রাজস্ব আদায় করা এবং রাজস্ব আদায় করে নিজের এবং সেনাবাহিনীর খরচ মিটিয়ে বাকি উদ্বৃত্ত অর্থ রাজ কোষাগারে অর্থাৎ সুলতানের কোষাগারে পাঠিয়ে দেওয়া এবং যুদ্ধের সময় বিপদের সময় নিজের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী দিয়ে সুলতান বা রাজা বা সম্রাটকে সাহায্য করা। তো এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। বৈশিষ্ট্য তাহলে কি পেলাম? ইকতার যিনি প্রাপক, যিনি ইকতাটা পাচ্ছেন তাকে ইকতাদার বলা হয়। তিনি নিয়মিতভাবে রাজস্ব আদায় করছেন, এটা 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইকতা অঞ্চলের সাধারণ মানুষের জীবন সম্পত্তি বা পরিবারের উপর ইকতাদারদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর 4 নম্বর কি ছিল যে বৈশিষ্ট্য, যে ইকতাদাররা একটা সেনাবাহিনী তৈরি করতেন এবং এই সেনাবাহিনী সে রাজাকে দিয়ে সাহায্য করতেন। তো এই হচ্ছে মূলত ইকতা প্রথা। যেখানে ইকতা প্রথা কবে কখন আবির্ভূত হচ্ছে পৃথিবীতে ভারতবর্ষে সেটা আগে দেখাতে হবে। তারপরে ইকতা প্রথার উদ্দেশ্যটা কি, কেন ভারতে ইকতা প্রথা চালু করতে হলো, এবং শেষে ইকতা প্রথার বৈশিষ্ট্যটা কি। এবং এর সাথে আরেকটা অংশ রয়েছে যে ইকতা প্রথার বিবর্তনটা কি। সেই বিবর্তনের অংশটা কিন্তু এর পরে করতে হবে, করলেই কিন্তু এটা আবার 8 নম্বরে টোটাল অল ওভার একটা কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। তাই এর যে অ্যান্সার রয়েছে ইকতা প্রথা কাকে বলে, তার যে 4 নম্বরের যে প্রশ্ন উত্তর সেটা নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেম, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? এটা 3 বা 4 নম্বরের প্রশ্ন। দেখো এই উত্তরটি এইভাবে লিখবে, দিল্লির সুলতানি শাসনকালে প্রাদেশিক শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল ইকতাদারদের দ্বারা পরিচালিত ইকতা প্রথা। ইকতা গ্রহণকারীরা মাকতি বা ইকতাদার নামে পরিচিত ছিল। এরপরে ইকতা প্রথার উপর একটা পয়েন্ট, ইকতা শব্দটির আক্ষরিক অর্থ হলো একটি অংশ বা এলাকা। রাজস্ব ব্যবস্থার বিচারে ইকতা শব্দের সহজ অর্থ হলো ভূমি থেকে উৎপাদিত শস্যের উপর বিশেষ কোনো ব্যক্তিবর্গকে সরকার কর্তৃক অধিকার দান। এবার দেখো ইকতা প্রথার মধ্যে অনেকগুলো সাব পয়েন্ট রয়েছে, যেমন প্রবর্তন, কবে কে কখন প্রবর্তন করছে। কে এম আশরফের ধারণায় সম্ভবত খলিফা মুক্তাদি ইকতা প্রথার বা ব্যবস্থার উদ্ভাবন ঘটান। একাদশ শতকে নিজামুল তুসি নামে এক সেলজুক তুর্কি ঐতিহাসিক তার সিয়াসত নামা গ্রন্থে ইকতা প্রথার প্রচলনের কথা উল্লেখ করেন। ভারতে ত্রয়োদশ শতকের সূচনা পর্বে দিল্লির সুলতান ইলতুৎমিশ ইকতা প্রথার প্রবর্তন করেন। এরপর দেখো উদ্দেশ্য, ইকতা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দিল্লির সুলতানরা কয়েকটি উদ্দেশ্য পূরণ করতে চেয়েছিলেন। যেমন 1, সুলতানগণ ইকতা প্রদানের মধ্য দিয়ে আসলে আমির ওমরাহদের সন্তুষ্ট করতে চেয়েছিলেন। 2, সুলতানি সাম্রাজ্য সীমা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় দূরবর্তী অঞ্চলগুলির উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং যোগাযোগ অসুবিধা দূর করার চেষ্টা শুরু হয়। 3, নতুন নতুন বিজিত অঞ্চলগুলি থেকে রাজস্ব আদায় অনিশ্চিত হয়ে পড়ে, এই অনিশ্চয়তা দূরীকরণের লক্ষ্যে ইকতাদারদের নিয়োগ করা হয়। 4, দিল্লি সুলতানকে সুরক্ষিত ও দীর্ঘস্থায়ী করার জন্য সামন্ততন্ত্রের ধ্বংস সাধন প্রয়োজন ছিল। এরপরে দেখো শেষ পয়েন্ট যেটা রয়েছে বৈশিষ্ট্য। ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি ছিল এবং বৈশিষ্ট্যগুলো তোমরা নিচে 1-2 করে লিখবে। 1, ইকতা গ্রহীতাগণ পরিচিত ছিলেন মাকতি বা ইকতাদার নামে। 2, ইকতাদাররা কৃষকদের কাছ থেকে নিয়মিত রাজস্ব আদায় করতেন। 3, রাজস্ব পরিশোধনকারী প্রজাদের জীবন সম্পত্তি বা পরিবারের উপর ইকতাদারদের কোনো অধিকার ছিল না। 4 এবং শেষ পয়েন্ট এটি, ইকতাদারদের নিজস্ব সেনাবাহিনী রাখতে হতো, প্রয়োজনে সুলতানকে সেই সেনা সরবরাহ করতে হতো। তো এই ছিল ইকতা প্রথা কাকে বলে, তার 4 নম্বরের প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।